দেখুন, এরা ভোটের আগে লোকের বাড়িতে গিয়ে খুন্তি পর্যন্ত নেড়ে দিয়ে আসে, আবার সেলুনে গিয়ে লোকের চুলও কেটে দিয়ে আসে। চুল কাটা, চুল রিবোল্ডিং, খোপা বাঁধা, চুল সিল্কি, বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে নাক চলে আসুন রূপসী বিউটি পার্লারে। এবার তো ভগবানই বলতে পারবে যে এরা আগামী ভোটে লোকের বাড়ি বাড়ি গিয়ে কি না কি কেটে দিয়ে আসবে। দেখুন, কোনো নেতা বা কোনো নেত্রীর যদি কোনো কর্মকাণ্ড নিয়ে যদি কোনো সমালোচনা করা হয় বা তাদেরকে যদি কোনো রোস্ট করা হয়, তাহলে সেই নেতা নেত্রী পরবর্তীতে সেইটা নিয়ে সতর্ক থাকে বা শুধরে নেয়। কিন্তু না 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 না, তৃণমূলের নেতারা তা নয়। ওদেরকে যদি রোস্ট করা হয় তাহলে ওরা আরো সেইটা বেশি করে করে। যেন মনে হচ্ছে আমাদের পিসির ছোট বোন। আমাদের পিসি যেমন চপ শিল্পের দিশা দেখায়, তেমনি পিসির বোনেরা গিয়ে সেই চপ শিল্পের ফ্যাক্টরি খোলে। না না, আসলে ফ্যাক্টরি খোলে না, লোকের ফ্যাক্টরির সামনে গিয়ে ফটো বা ভিডিও বানিয়ে সেই MLM করা লোকেদের মতো হালকা পাতলা পাবলিসিটি নিয়ে নেয়। সবাই জানি নাও, একদম বিনা পয়সায়, কিন্তু একদম মানে চলো চলো 5 টাকা 5 টাকা 4-5 টাকা। দেখুন, মমতা ব্যানার্জির কোনো সন্তানাদি তো নেই, তো সেই হিসেবে আমার মনে হয় যে মমতা ব্যানার্জির উত্তরসূরি এই সুজাতা মণ্ডলকেই করা উচিত। কারণ মমতা ব্যানার্জির প্রতিটা কথা এবং কাজ এই সুজাতা মণ্ডল বড় নিষ্ঠার সঙ্গে পালন করছে। যেমন দেখো না, মমতা ব্যানার্জি চপ ভাজতে বলে, সুজাতা মণ্ডল চপ ভাজছে। মমতা ব্যানার্জি নিজের হাতে চা বানিয়ে লোককে খাওয়ায়, সুজাতাও তাই করছে। মমতা ব্যানার্জি বলে যে সে নাকি লোকের বাড়ি বাড়িতে গিয়ে পর্যন্ত থালা বাসন মেজে দিয়ে আসতেও রাজি, আর সুজাতা সেটাই করছে, লোকের বাড়িতে গিয়ে খুন্তিও নেড়ে দিয়ে আসছে। দেখুন, ভোট আসলেই আমরা বিভিন্ন রকমের নতুন নতুন নাটক দেখতে পাই। তো সেই জন্য আমি ভারতীয় ইলেকশন কমিশনারকে অনুরোধ করছি যে দেখুন, আমাদের এই বাংলাতে যেন প্রতি 3 মাসে একবার করে ভোট হয়, যাতে আমরা সারাটা বছর ধরে এই রকমের নাটক দেখতেই পাই। তাছাড়াও গত পঞ্চায়েত ভোটে সুজাতা যে বাড়িতে গিয়ে খুন্তি নেড়ে দিয়ে এসেছিল না, সেই বাড়িতে সেই মহিলাকে একটা কথা বলে এসেছিল। কি বলে এসেছিল নিজে কানে শুনুন। গত পঞ্চায়েত ভোটে সুজাতা বলে এসেছিল যে ভোটের পরেই দিদির বাড়িতে গিয়ে খাবে। পঞ্চায়েত ভোট পার হয়ে এবার তো লোকসভা ভোট পর্যন্তও চলে আসলো। তো ওই দিদির বাড়িতে সুজাতা মণ্ডল খেতে গিয়েছিল কিনা সেটা সুজাতা মণ্ডল আর ওই দিদিটাই ভালো জানে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। দেখুন, এরা ভোট পাওয়ার জন্য যেরকম ভাবে পারুক না কেন মানুষকে টুপি পরিয়ে ভোটটা হাসিল করার চেষ্টা করে, কিন্তু বাংলার মানুষকে আমাদের সবাইকে বোঝা উচিত যে এরা শুধুমাত্র ভোটের সময়তেই, তাতে যে দলের নেতারাই হোক না কেন সবাই প্রায় সমানই। তবে হ্যাঁ, কেউ একটু বেশি কেউ একটু কম। তবে হ্যাঁ, নাটকগিরির দিক থেকে যদি দেখা যায়, ঢপবাজির দিক থেকে যদি সব থেকে এগিয়ে কাউকে রাখা যায়, সেটা তৃণমূলের নেতা নেত্রীদেরকেই রাখতে হবে। সেই হিসাবে দেখুন, ভোট আসলে সব রকমের ডায়লগ বাচন সব কিছুই চলে, কিন্তু ভোট পার হয়ে গেলে আর কোনো খবর পাওয়া যায় না। যাই হোক, ওসব বাদ যাক। এবার এই যে চা বানাচ্ছিল না, চা বানানোর যে কেটলিটা, সেই কেটলিটা একটুখানি দেখুন। সবাই জানি নাও, একদম বিনা পয়সায়, কিন্তু চায়ের কেটলির অবস্থাখানা একবার দেখেছেন? এই লোকগুলো এই কেটলির চা খাচ্ছে কি করে? না মানে এই কেটলির চা যদি আমি খেতেও যাই না, তাহলে তো আমার পুরো বমি হয়ে যাবে। দেখুন, এত সময় তো সুজাতা মণ্ডলের নাটকের কিছু অংশই শুধুমাত্র আমরা দেখলাম। তো এবার সুজাতা মণ্ডলের কিছু ভাষণও শুনে নেই। আমাদের এই যে এত এত মা বোন রয়েছেন, আমি সবাইকে বলবো একটু জোর গলায় আজকের এই সভার মূল যে উদ্দেশ্য, সেটা হলো নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা আর বিজেপিকে কবর দেওয়া, বিজেপিকে কবর দেওয়া। এই সুজাতার সাহসখানা একবার দেখেছেন? বলছে যে বিজেপিকে নাকি কবর দিতে হবে, কবর দেওয়ার লড়াই, কবর। এদের সাহস কত বড়! একজন এমপি প্রার্থী কখনো এই কথা বলতে পারে? যদি তৃণমূলের এমপিরা যদি এইরকমভাবে এই সমস্ত কথা বলতে পারে, তাহলে
বিজেপিরও উচিত তৃণমূলকে এরকমভাবেই আক্রমণ করা। আমার মনে হয়, আমার যেটা মনে হয় আমি সেটা বলেছি। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, যে বিজেপির কবর দেওয়ার কথা যখন উঠলো না, তখন আমি একটু হালকা করে উদাহরণ দিয়ে দিই যে বিজেপিকে আজ পর্যন্ত যারা কবর দিতে চেয়েছিল তারা অলরেডি কবরের মধ্যে চলে গেছে। হ্যাঁ, যারা 70 বছর এই দেশে রাজত্ব করেছে, যেরকম কংগ্রেস, আজকে তারা কবরে চলে গেছে। আর মনে হয় একদম পুরোপুরি আর নামও নিশানাই থাকবে না আর আগামী 2-3 মাস পর থেকে, পুরোপুরি ফিনিশ। তো তৃণমূলেরও হয়তো মনে হয় কবরের মধ্যে ঢুকে দেওয়ার সময় চলে এসছে। আপনাদের যে বুকের যন্ত্রণা, আপনাদের যে মনের যন্ত্রণা, যেটা মমতাদি দূর করেছে, মমতা ব্যানার্জি নাকি বুকের যন্ত্রণা দূর করেছে? তো কারোর যদি বুকের যন্ত্রণা যদি থেকে থাকে, দয়া করে একটু যাবেন, ডাক্তার, ভালো ডাক্তার খুব ভালো যন্ত্রণা দূর করতে পারে। ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले। আপনাদের যে বুকের যন্ত্রণা, আপনাদের যে মনের যন্ত্রণা, যেটা মমতাদি দূর করেছে, সেটা আমি যদি আপনাদের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই মিলে এই বিষ্ণুপুর লোকসভা, এই ইন্দাস বিধানসভা, এই ইন্দাস ব্লক, এটা যদি আমরা উপহার হিসেবে দিতে পারি, তাহলে আগামী দিন নিশ্চিত থাকুন এই লক্ষ্মী ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন আরো ডবল করে দেবেন। এবার মনে হয় সুজাতার চাকরিটা গেল ভাব। কেন বলছি জানেন? একটু উদাহরণ দিয়ে বলছি, কথাগুলো একটু ভালো করে বুঝে নেবেন। ধরুন কোনো একটা বাড়িতে দুটো চাকর কাজ করে, একটা চাকর আরেকটা চাকরকে বলছে যে ভাই আমি তোর মাইনেটা ডবল করে দেবো। তো এই কথাটা না মালিক বলেনি আর মালিক জানেও না। তো এবার ভেবে দেখুন, এই কথাটা মালিক জানতে পারলে কি হবে? কিন্তু ভুল ক্রমেও বিজেপিকে একটা ভোটও দিয়ে ভোটটা কেউ নষ্ট করবেন না, কারণ বাংলায় বিজেপি কোনো দিনও আসবে না, জেনে রাখুন। আমি এটা ভবিষ্যৎবাণী করছি। आप कहाँ के ज्ञानी बाबा? বিজেপির উপরে ভবিষ্যৎবাণী করে বলছে যে বিজেপি এই বাংলায় নাকি কোনোদিন ক্ষমতায় আসবে না। একটা সময় কংগ্রেস এই স্বপ্নটা দেখেছিল যে বিজেপি কোনোদিন, মানে নরেন্দ্র মোদী কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না। নরেন্দ্র মোদী শুধু প্রধানমন্ত্রী হয়নি, পুরো কংগ্রেসটাকে ছাপা করে দিয়েছে। এবার তৃণমূলের পালা। আর তো এত মহাজ্ঞানী যদি বিজেপির ভবিষ্যৎবাণী করতে পারে, তাহলে ইনি নিজের ভবিষ্যৎবাণীটাও করে একটু বলে দিন যে আপনি জিততে পারবেন তো। যতটা অধিকার এদেশে থাকার একজন হিন্দুর আছে, ততটাই একজন মুসলিমের আছে, ততটাই একজন খ্রিস্টানের আছে, ততটাই একজন শিখের আছে, ততটাই একজন ঈসাইয়ের আছে। তাই মমতা দিয়ে একটা কথা বলেন যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ঈসাই, দিনের শেষে মোরা সব বোন ভাই। বাবা, কত যে হিন্দু মুসলিম ভাই, তার যে কত উদাহরণ আমাদের দেশে আছে, তার কোনো শেষ নাই। ভাবা যায় গত কয়েকদিন আগেও এতটাই হিন্দু মুসলিম ভাই ছিল যে আর কি সেলুনে কাজ করা দুইজন মুসলিম ছেলে একজনের বাড়ির মধ্যে ঢুকে গিয়ে কিভাবে দুটো বাচ্চাকে খুন করেছে। এরকম একটা দুটো ঘটনা নয়, এরকম ভারতবর্ষে হাজার ঘটনা রয়েছে। তখন ভাই কোথায় যায়? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে দুটো দেশ ধর্মের ভিত্তিতে আলাদা হওয়ার পরেও আজকে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ কেন? দেখুন, এদের মতো নেতারা শুধুমাত্র ভোটের জন্য যা ইচ্ছে তাই বলতে পারে, যা ইচ্ছে তাই করতেও পারে। এরা মানুষের জন্য কি করবে কি না করবে সেটা পরের ব্যাপার, সেটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু হ্যাঁ, এরা ভোটের জন্য লোকের কাছে গিয়ে যা ইচ্ছে তাই করতে পারে। যেরকম সেলুনে চুল কাটে, লোকের বাড়িতে গিয়ে খুন্তি নাড়ে, মাঠে গিয়ে লোকের জমিতে কোদাল কুপিয়ে দেয়, আরও ভবিষ্যতে আরও কত কী করবে আরও দেখতে পাবেন। তো যাই হোক, সব বাদ দিয়ে এবার এনার কণ্ঠে একটা গান শুনে নেওয়া যায়। গলা যদিও বসে গেছে, তবু একটু গান করেই রাখি। আপনাদের ভালো লাগলে তাও হাততালি দেবেন, আর খারাপ লাগলেও হাততালি দেবেন। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा, थारा मूड खराब कर दिया। ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানিও, আর সঙ্গে ভিডিওতে লাইক করে দিও। তোমরা অনেকেই না লাইক করো না। আর গত ভিডিওটা দিল্লির কেজরিউদ্দিন মোল্লাকে নিয়ে বানানো, দিল্লির সিএম অ্যারেস্ট হয়ে গেছে, পাশে দিলাম। অবশ্যই সময় থাকলে গিয়ে দেখো। তো সবাই ভালো থেকো, বাই।